অনেক স্টুডেন্টের এই ধাতুবিদ্যা চ্যাপ্টারটা নিয়ে অনেক অ্যালিগেশন রয়েছে। খনিজ আর আকরিক, কার কোনটা কোথায় কি ধাতু রয়েছে কিছুই মনে থাকে না স্যার। তারপরে কাকে কিভাবে নিষ্কাশন করা হয়, কোনটা ইম্পর্টেন্ট, পরীক্ষায় কোনটা আসতে চলেছে, অনেকের কিন্তু কনফিউশন। তোমরা আমাকে সাজেশন চাইছিলে যে স্যার ধাতুবিদ্যা চ্যাপ্টারে সাজেশন দিন, কোনগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন, কোনগুলো ছাড়া একেবারে যাবে না, আমি একটা মোটামুটি নাম্বার পেতে চাই। আমি তোমাদের বলবো এই ভিডিওটা যদি তুমি প্রথম থেকে শেষ অবধি ভালো করে দেখো, রেডি করে নিয়ে যাও, দেখবে পরীক্ষায় সেম কোশ্চেন না হলে সিমিলার টাইপের কোশ্চেন তুমি 100% পেয়ে যাবে। এটা আমি তোমাকে বলে রাখলাম। এই ভিডিওতে তোমাদের শুধু সাজেশন নয়, সিমিলার টাইপের কোশ্চেনও দেওয়া রয়েছে, এবং শুধুমাত্র কোশ্চেন শুধু দেওয়া নেই, তার সঙ্গে সঙ্গে কিন্তু আমি ডিটেল সলিউশনও এখানে দিয়েছি, এবং রেলিভেন্ট যে টপিকগুলো সেগুলোও ডিসকাস করে দিয়েছি, যাতে তোমার পুরো চ্যাপ্টারটা আরেকবার রিভাইজও হয়ে যায় এবং তার সঙ্গে সঙ্গে তুমি সাজেশনও পেয়ে যাও। যারা আগে পড়েছো কিংবা যারা পরে পড়াশোনা শুরু করেছো, মোটামুটি নাম্বার পেতে চাইছো, সবার জন্য এটা ব্রহ্মাস্ত্রের কাজ করবে। রিভিশনও হবে, সাজেশনও হবে। প্রথম থেকে শেষ অবধি মন দিয়ে ভালো করে দেখতে হবে, দিলে দেখবে পুরো মেটালার্জি বা ধাতুবিদ্যা চ্যাপ্টারটা কভার হয়ে যাবে। শুধুমাত্র সামেটিভ এক্সাম নয়, মাধ্যমিকের ফাইনাল এক্সামের জন্যও কিন্তু এটা খুব কাজ দেবে তোমাদের। এই ক্লাসটা কিন্তু অনেক আগে শ্যুট করা হয়েছিল, যেহেতু তোমাদের এই বছরও সমানভাবে গুরুত্বপূর্ণ, সমানভাবে রেলিভেন্ট, তাই সেম ক্লাসটা আমি আরেকবার আপলোড করলাম, যাতে তোমাদের রিভিশন করতে হেল্প হয়। তাহলে চলো শুরু করা যাক ধাতুবিদ্যা চ্যাপ্টার। সবাই একদম ফুল জোশ জোশ একেবারে অ্যান্সার দিতে থাকবে। পিতলের প্রধান উপাদান কোনটি? পিতল আর বলার অপেক্ষা রাখে না, জিঙ্কু। তাহলে এখানে কপার রয়েছে আর জিঙ্ক রয়েছে, তাহলে প্রধান উপাদান হচ্ছে কপার। তাহলে অপশন এ হচ্ছে রাইট অপশন, তাই না? আচ্ছা, দুটি ধাতু সম্পন্ন আকরিক হলো, দুটি ধাতু সম্পন্ন আকরিক কোনটা? দেখো, আয়রন পাইরাইটিস, এটা হচ্ছে আয়রন পাইরাইটিসের সংকেত Fe2। তাহলে এখানে একটি ধাতু রয়েছে আয়রন। বক্সাইটের সংকেত হচ্ছে Al2O3 আর ডট ওয়াটার। Al2O3 ডট ওয়াটার হচ্ছে বক্সাইটের সংকেত। জিঙ্ক ব্লেন্ড ZnS, এখানেও একটা ধাতু রয়েছে, দেখো এখানেও অ্যালুমিনিয়াম ধাতু রয়েছে। কপার পাইরাইটিসের সংকেত দেখো CuFeS2, এটা হচ্ছে কপার পাইরাইটিসের সংকেত। তাহলে এখানে কপার হচ্ছে একটা ধাতু, আয়রন একটা ধাতু রয়েছে, তাহলে এখানে দুটো ধাতু রয়েছে। তাহলে অপশন ডি হচ্ছে এখানকার রাইট অপশন। ঠিক আছে, চলো। ক্যালামাইন কোন ধাতুর আকরিক? ক্যালামাইন, জিঙ্ক কার্বনেটকে ক্যালামাইন বলা হয়। ক্যালামাইন, কেলিয়ে কেলিয়ে, তাহলে কেলিয়ে কেলিয়ে মানে জিঙ্ক কেলিয়ে গেছে, বুঝতে পেরেছো? ক্যালামাইন জিঙ্কের আকরিক, জিঙ্কের আকরিক। সব একদম জোশ, ফুল জোশে চলে আসো, একদম জোশ। আরে স্যার এতক্ষণ সকাল 10টা থেকে এতক্ষণ ক্লাস আছে, স্যার জোশে আছে আর তোমরা তো ঘরে বসে আছো। জোশ 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 জোশ, हम करेंगे, अच्छे करेंगे करेंगे। চলো নেক্সট। আরে তোমরা জোশে থাকলে তো আমি জোশে থাকবো, তাই না? আচ্ছা, পিতলে কোন উপাদান থাকে? পেতলে কোনটা থাকে? পেতলে বলা হয়েছে ঝিঙ্কুনাকুর নাচ। তাহলে পেতলে হচ্ছে কপার আর কি থাকে? জিঙ্ক থাকে। কপার আর জিঙ্ক কাহা গয়া? অপশন সি, কপার আর জিঙ্ক থাকে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। ম্যাগনেলিয়ামে কোন ধাতুটি উপস্থিত থাকে? ম্যাগনেলিয়াম, ম্যাগনেলিয়ামে দেখো ম্যাগি ম্যাগি একটা ভাব, ম্যাগনেলিয়াম ম্যাগি ম্যাগি, ম্যাগনেলিয়াম ম্যাগি ম্যাগি, ম্যাগনেলিয়াম মানে যেন অ্যালুমিনিয়ামের একটা ফিলিং। ম্যাগনেলিয়াম, ম্যাগনেসিয়াম আর অ্যালুমিনিয়াম দেখো যেন সন্ধি করে রয়েছে, ম্যাগনেসিয়াম আর অ্যালুমিনিয়াম, ম্যাগনেলিয়াম। তাহলে ম্যাগনেসিয়াম আর অ্যালুমিনিয়াম মিলে হচ্ছে ম্যাগনেলিয়াম। তাহলে কোনটা থাকে, কোন ধাতুটি উপস্থিত থাকে? অ্যালুমিনিয়াম 98%, ম্যাগনেসিয়াম 2%। তাহলে অ্যালুমিনিয়াম হচ্ছে এইটা, অ্যালুমিনিয়াম বেশি করে থাকে। ঠিক আছে, চলো টুক টুক টুক। নেক্সট, প্রদত্ত কোনটি অ্যালুমিনিয়ামের আকরিক বক্সাইডের সংকেত? অ্যালুমিনিয়ামের আকরিক বক্সাইডের সংকেত এক্ষুনি করেছি, Al2O3 ডট ওয়াটার। বাবু এক অণু জল থাকে, খেয়াল রাখবে এক অণু জল থাকবে। বি ফর বঙ্গমিস্ট্রি, ঠিক বলেছো, বি ফর বঙ্গমিস্ট্রি একদম। তাহলে Al2O3 রাসায়নিক গণনা এর পরের দিন প্রবাবলি করে দেবো, যেগুলো ছোট ছোট হচ্ছে ওগুলো করে দিই। রাসায়নিক গণনা পরের দিন তাহলে করে দেবো, যদি আজকে সময় থাকে তো হবে, না হলে পরের দিন করে দেবো। আর একটা দুটো খানিক বড় জোর, একটা খানিক বাকি থাকবে। ঠিক আছে, মোস্ট অফ দ্য কেস আমি মোস্ট অফ দ্য চ্যাপ্টার আমি কভার করিয়ে দেবো। আর অঙ্কের চ্যাপ্টার তো ওগুলো অঙ্ক একটু টাইম লেগে যাবে, ওগুলো বোঝাতে হবে। ঠিক আছে, হয়ে যাবে। আচ্ছা, নেক্সট হচ্ছে বাতাসে কোন গ্যাসটির উপস্থিতির জন্য চকচকের উপর বাসন কালো হয়ে যায়? কোন গ্যাসের উপস্থিতির জন্য? অপশন সি H2S। হাইড্রোজেন সালফাইড কি করে? ওই রূপোর সঙ্গে বিক্রিয়া করে ওই যে সিলভার সালফাইড উৎপন্ন করে, তাই না? রূপোর বাসন কি উৎপন্ন করে? Ag2S উৎপন্ন করে, এতক্ষণ আমরা ডিসকাস করলাম Ag2S, তাই না? মরিচে পড়ার আবশ্যিক শর্ত নয় কোনটি? নয় বলেছে, হয় নয় 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 নয়। তাহলে মরিচে পড়ার আবশ্যিক শর্ত নয় কোনটি? জলীয় বাষ্পের উপস্থিতি, এটা তো আবশ্যিক শর্ত অ্যাকচুয়ালি। অক্সিজেনের উপস্থিতি অবশ্যই শর্ত। আস্তরণহীন লোহা
এটাও কিন্তু শর্ত, আস্তরণ যদি থেকে যায়, ধরো জিঙ্কের আস্তরণ দিয়ে দিয়েছো, তাহলে সে মরিচা পড়বে থোড়ি। ক্লোরাইড আয়নের উপস্থিতি, এটা কিন্তু আবশ্যিক শর্ত নয়। হ্যাঁ, তোমাদের অনেকের মনে হতে পারে ক্লোরাইড থাকলে তো স্যার মরিচা পড়ে। ক্লোরাইড থাকলে মরিচা পড়া ত্বরান্বিত হয়। সালফেট থাকলে, ধরো ক্লোরাইড শুধু নয়, ক্লোরাইড সালফেট এগুলো থাকলে ত্বরান্বিত করে। এগুলো থাকলে কি হয়? ত্বরান্বিত হয়, ত্বরান্বিত হয়, বাট নট দ্য নেসেসারি কন্ডিশন। নেসেসারি কন্ডিশন নয়, নেসেসারি কন্ডিশন হচ্ছে এইগুলো যে জলীয় বাষ্প থাকতে হবে, অক্সিজেন থাকতে হবে, আস্তরণ থাকা যাবে না। এগুলো যদি হয় তাহলে কিন্তু মরিচা পড়বে না। ঠিক, মানে এগুলো যদি থাকে তাহলে মরিচা পড়বে। আর ক্লোরাইড এবং সালফাইড ওটাকে ত্বরান্বিত করে, বাট নট নেসেসারিলি। যেটা সমুদ্রে জাহাজের ক্ষেত্রে যেটা হয়, ক্লোরাইড লবণ থাকে, সালফেট লবণ থাকে, ওই জন্য মরিচা পড়ে যায় সমুদ্রগামী জাহাজ, তাই না? কিন্তু নেসেসারি কন্ডিশন হচ্ছে এগুলো না থাকলে কিন্তু মরিচা পড়বে না। বিশেষ করে অক্সিজেন আর জলীয় বাষ্পের উপস্থিতি থাকতেই হবে। চলো তাহলে, চলো নেক্সট। অ্যামালগামে কোন ধাতু অবশ্যই থাকবে? মার্কারি, এটা আর বলার অপেক্ষা রাখে না। থার্মিট পদ্ধতিতে বিজারক রূপে কি ব্যবহৃত হয়? অ্যালুমিনিয়াম ইউজ করা হয়, তাই না? থার্মিট পদ্ধতিতে অ্যালুমিনিয়াম ইউজ করা হয় থার্মিট পদ্ধতিতে। কপার ধাতুর বিশোধনে কপার সালফেট দ্রবণে কি মেশানো হয়? কপার ধাতুর বিশোধনে কপার সালফেট দ্রবণে কি মেশানো হয় গো? কি মেশানো হয়? লঘু H3, লঘু HCl, লঘু H2SO4 আর লঘু NaCl দ্রবণ। কপার ধাতুর বিশোধনে কপার সালফেট দ্রবণে কি মেশানো হয়? সালফিউরিক অ্যাসিড মেশানো হয়, তাই না? সালফিউরিক অ্যাসিড তো মনে হয় কপার ধাতুর বিশোধনে, কপার সালফেট দ্রবণে সালফিউরিক অ্যাসিড, হ্যাঁ সালফিউরিক অ্যাসিড মেশানো হয়, ঠিক। ওই যে সালফিউরিক অ্যাসিড মেশানো হয় অল্প পরিমাণে দিলে, সেখান থেকে সালফেট আসে, তাহলে জল থেকে OH মাইনাস, সালফেট থেকে SO4 2 মাইনাস, কোনোটাই কিন্তু অ্যানোডে যায় না, তাই না? ওই যে কপার দণ্ড নিজে ক্ষয়ে কপার 2+ দ্রবণে পাঠায়, তাহলে লঘু H2SO4 দেওয়া হয়। অপশন সি হচ্ছে রাইট অপশন, তাই না? লঘু H2SO4 ইউজ করা হয়, তাই না? লঘু H2SO4 ইউজ করা হয়, ঠিক বলেছো, লঘু H2SO4 ইউজ করা হয়। ওকে, কোনটি আকরিক নয় বলেছে? তাহলে হিমাটাইট হচ্ছে আয়রনের আকরিক, অ্যাকচুয়ালি Fe2O3 কে বলা হয় হিমাটাইট, তাহলে আয়রনের আকরিক। ক্রায়োলাইট হচ্ছে অ্যালুমিনিয়ামের আকরিক। আয়রন পাইরাইটিস এটা হচ্ছে FeS2, এটা হচ্ছে আয়রনের খনিজ, কিন্তু ওটা আয়রনের আকরিক নয়, তাই না? ম্যালাকাইট হচ্ছে কপারের আকরিক, তাহলে এখানে অপশন কি হবে? অপশন সি হচ্ছে রাইট অপশন, তাই না? আয়রন পাইরাইটিস কিন্তু খনিজ, আয়রন পাইরাইটিস FeS2, কিন্তু ওর আকরিক নয়, এটা কিন্তু আয়রনের খনিজ, আকরিক নয়, ঠিক আছে। ওকে, নেক্সট। থার্মিট পদ্ধতিতে ব্যবহৃত বিজারক পদার্থ অ্যালুমিনিয়াম। নেক্সট, কোন ধাতু সংকরে জিঙ্ক বর্তমান? বেল মেটাল। এইগুলো খুব ডেঞ্জারাস কোশ্চেন, আমি লাগিয়ে দিচ্ছি। কোন ধাতু সংকরে জিঙ্ক বর্তমান? দেখো বেল মেটাল, এগুলো খুব ডেঞ্জারাস কোশ্চেন, মানে সব মনে রাখা সত্যি চাপের। বেল মেটালের কম্পোনেন্ট হচ্ছে কপার এবং টিন। ব্রাস বা পেতলের কম্পোনেন্ট তুমি তো জানো জিঙ্কু, কপার আর জিঙ্ক। ব্রোঞ্জে কপার এবং টিন থাকে। ডুলুরামিনে কি থাকে? অ্যালুমিনিয়াম, কপার, ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গানিজ, যা ছিল সব আছে ডুলুরামিনে। তাহলে জিঙ্ক কোথায় বর্তমান? জিঙ্ক কোথায় আছে? জিঙ্ক আছে এইখানে, জিঙ্ক আছে এখানে। তাহলে ব্রাস বা হচ্ছে কপারে। এবার যেটা দেবে সেটা তুমি পারবে, এইরকম করেই দেবে, একটু বুদ্ধি খাটালেই তুমি অ্যান্সার করতে পারবে, তুমি যদি পড়াশোনা করে যাও, ঠিক আছে। নেক্সট, এবার শর্ট কোশ্চেনে চলে আসছি। কপার এবং ম্যাগনেসিয়ামের মধ্যে কোনটি পিতলে থাকে? অলরেডি আমরা ডিসকাস করছি, কপার এখানে থাকে, কপার এবং জিঙ্ক থাকে, তুমি জানো, তাহলে কপার থাকবে এখানে। আচ্ছা, অ্যালনিকো এর উপাদান কি? অ্যালুমিনিয়াম, নিকেল আর কোবাল্ট। অ্যালনিকো অ্যালুমিনিয়াম, নিকেল, কোবাল্ট, এবং এখানে আয়রনও থাকে। আয়রন কিন্তু এখানকার প্রধান উপাদান, তাই না? তাহলে অ্যালনিকোর প্রধান উপাদানগুলো কি কি? অ্যালুমিনিয়াম, নিকেলের জন্য, মানে কোবাল্টের জন্য, এবং তার সঙ্গে সঙ্গে আয়রন থাকে। তাহলে অ্যালনিকের উপাদানগুলো হলো অ্যালুমিনিয়াম, নিকেল, কোবাল্ট এবং আয়রন, ঠিক আছে। কোন ধাতুকে সেল প্রোটেক্টিং মেটাল বলা হয়? সেল প্রোটেক্টিং মেটাল হচ্ছে অ্যালুমিনিয়ামকে বলা হয়। অ্যালুমিনিয়ামকে কেন গো? ওই যে অ্যালুমিনিয়াম যে নিচের যে ওই আস্তরণ তৈরি করে দেয়, অক্সিজেনের প্রেজেন্সে অ্যালুমিনিয়াম কি করে? Al2O3 তৈরি করে নেয়। এই আস্তরণটা থাকার ফলে ও পুনরায় আবার বায়ুর অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করতে পারে না, তাই না?
হলো? হ্যাঁ, ঝিঙ্কুনাকুর ঝিঙ্কুনাকুর না 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 না, একটু নাচ হয়ে যাক নাকি? ডিস্কো ডিস্কো, একটু নাচ হয়ে যাবে নাকি? সব গেল কোথায় সব? আরে সবাইকে ডাকো ক্লাসে। সব সব টায়ার্ড হয়ে পড়েছে নাকি? সবাইকে ডাকো ক্লাসে, একবার শেয়ার করে দাও গ্রুপে। আ যাও সব, আ যাও আ যাও আ যাও। তবে গিয়ে তো জোশ, ঠান্ডা যত বাড়বে তত এনার্জি তত বাড়বে, তত ক্লাসের মজা তত বাড়বে। হ্যাঁ, ওকে। L2O3 টু ওয়াটার, হ্যাঁ টু ওয়াটার হবে। L2O3 টু ওয়াটার কোনটা গো? কোনটা কোনটা কোনটা? L2O3 টু ওয়াটার, এইটার কথা বলছো? সেলফ প্রোটেক্টিং মেটাল, কোনটা বলছো? কোনটা কোনটা বলছো? আজকে 14 ঘন্টা ক্লাস হবে, 14 কি 15? আজ খেলা হবে খেলা হবে। অ্যালনিকো অ্যালনিকো, স্যার আপনিও একটা এলিমেন্ট। হ্যাঁ হ্যাঁ, আমিও একটা এলিমেন্ট, ঠিক বলেছো। আমি হচ্ছি কি বলে, মৌলিক। আমি তো, হ্যাঁ মৌলিক পদার্থ। আমি আমি মৌলিক পদার্থ, N2। হ্যাঁ ঠিক বলেছো, আমি একটা এলিমেন্ট, ঠিক 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 ঠিক, মৌল, ঠিক ঠিক। হোমোনিউক্লিয়ার ডায়াটমিক মলিকুল, N2। ওকে ওকে ওকে। বক্সাইডের সংকেত, বক্সাইডের সংকেতে কি টু ওয়াটার থাকে? এ দেখে নিই তো বক্সাইডে কি আছে, টু ওয়াটার না ওয়ান ওয়াটার আছে। এক সেকেন্ড এক সেকেন্ড এক সেকেন্ড, নো কনফিউশন অনলি সলিউশন। कहाँ गया रे बाबू धातु विद्या? बॉक्साइट 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 कहाँ गया? ও টু ওয়াটার হবে না? আচ্ছা আচ্ছা আচ্ছা, টু ওয়াটার হবে, আচ্ছা আচ্ছা ঠিক আছে। ওকে ওকে ওকে, ওটা থোড়া গড়বড় হয়ে গেয়া তাহলে। বক্সাইডে টু ওয়াটার থাকবে, ওকে ওকে, এটাতে টু ওয়াটার থাকবে। ওকে থ্যাংক ইউ। টু ওয়াটার থাকবে, বইতে দেখলাম টু ওয়াটার লেখা আছে। ঠিক আছে, ওটা কোনো কারণে মিস্টেক হয়ে গেছে, তাহলে এক ওয়াটার নয় টু ওয়াটার হবে। ঠিক আছে, এটা একটু কারেকশন করে নেবে, Al2O3 টু ওয়াটার হবে। ওকে থ্যাংক ইউ। চলো 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 চলো। আজকে বংমিষ্টিতে সবচেয়ে হাইয়েস্ট, মানে সবচেয়ে লং টাইম ক্লাস হচ্ছে, সবচেয়ে লং টাইম। এর আগে 10 ঘন্টা 9.5 ঘন্টা হয়েছিল হাইয়েস্ট। আজকে 12, 13, 14, 15, আজকে রাত কেটে যাবে। আজকে খেলা হবে, কালকে এই ক্লাস শেষ হবে, দিয়ে ম্যাথের ক্লাস শুরু হয়ে যাবে কালকে 10টার সময় আবার। ও মাই গড। ওকে হয়েছে। তাহলে সেলফ প্রোটেক্টিং মেটাল অ্যালুমিনিয়ামকে বলা হয়। ঠিক আছে, অ্যালুমিনিয়ামকে আত্মরক্ষায় সক্ষম ধাতু বলা হয় কেন? অলরেডি ডান, অলরেডি আমরা ডিসকাস করে নিয়েছি। ওই যে অ্যালুমিনিয়াম অক্সাইডের ওই প্রোটেক্টিং লেয়ার তৈরি করে, ওই জন্য পুনরায় বায়ুর অক্সিজেন দ্বারা, অক্সিজেনের ও কন্ট্যাক্টে আসতে পারে না, তাই হচ্ছে ও কিন্তু আর পুনরায় জারিত হতে পারে না। ঠিক আছে, চলো নেক্সট। কপারের একটি আকরিকের নাম এবং সংকেত। কপার গ্লান্স সবচেয়ে সহজ, Cu2S কপার গ্লান্স, আর কপার পাইরাইটিস CuFeS2। কপার পাইরাইটিস বা চ্যালকোপাইরাইটিসও বলা হয়, আগেও করেছি। চ্যালকোপাইরাইটিসও বলা হয়, পাইরাইটিস, চ্যালকোপাইরাইটিস বা হচ্ছে কপার পাইরাইটিস হলো। নেক্সট, জার্মান সিলভারের একটি ব্যবহার লিখতে বলেছে। জার্মান সিলভারের ব্যবহার, জার্মান সিলভারে উপস্থিত উপাদান ধাতুগুলোর নাম লিখতে বলেছে। জার্মান সিলভারে কি কি থাকে? কপার থাকে, জিঙ্ক থাকে আর নিকেল থাকে। জিঙ্ক থাকে, কপার থাকে আর নিকেল থাকে জার্মান সিলভারে। তো উপস্থিত উপাদানগুলো তো হয়ে গেল, জার্মান সিলভারে কপার, জিঙ্ক আর নিকেল থাকে। আর এটি ব্যবহার লেখো, তোমরা জানো ফুলদানি, আসবাবপত্র, বিভিন্ন যে জিনিসপত্র তৈরি করতে এটা ইউজ করা হয়, জানো ফুলদানি, বাসনপত্র, শৌখিন জিনিসপত্র, এগুলো তৈরিতে জার্মান সিলভার ইউজ করা হয়। হাঁড়ি টাড়ি তো তৈরি করে, বাসনপত্র তৈরি করা হয়, ফুলদানি টানি এগুলো সব শোকেসের জিনিসপত্র তৈরি করা হয়। ওকে নেক্সট, কার্বন বিজারণ। কার্বন বিজারণ পদ্ধতিতে জিঙ্ক ধাতু নিষ্কাশনের প্রক্রিয়া সমীকরণ লেখো। অলরেডি শুরুতে আমরা করেছিলাম এটা। কার্বন বিজারণ পদ্ধতিতে জিঙ্ক ধাতু নিষ্কাশন, জিঙ্ক সালফাইড বা জিঙ্ক ব্লেন্ড, তাকে অক্সিজেনের প্রেজেন্সে পরিমিত বায়ু প্রবাহ দিয়ে কি করা হয়? প্রথমে জিঙ্ক অক্সাইডে ট্রান্সফার করা হবে, তাহলে জিঙ্ক সালফাইড প্রথমে অক্সাইডে পরিণত হবে। এখানে টেম্পারেচার দেওয়া রয়েছে, টেম্পারেচার না দিলেও হবে। তাহলে প্রথমে কপার মানে জিঙ্ক সালফাইড
বা হচ্ছে জিঙ্ক ব্লেন্ড, এটাকে জিঙ্ক ব্লেন্ড বলা হয়। জিঙ্ক ব্লেন্ড অক্সিজেনের প্রেজেন্সে ও জারিত হয়ে জিঙ্ক অক্সাইড এবং সালফার ডাই অক্সাইড উৎপন্ন করে। পরে কি হয়, এই জিঙ্ক অক্সাইড কোক চূর্ণ বা কার্বন চূর্ণর প্রেজেন্সে বিজারিত হয়ে, জিঙ্ক অক্সাইড এই কার্বন চূর্ণ বা কোক চূর্ণ দ্বারা বিজারিত হয়ে ও ধাতব জিঙ্ক উৎপন্ন করে, তার সঙ্গে কার্বন মনোক্সাইড উৎপন্ন হয়। ঠিক আছে, তো এই যে জিঙ্ক তুমি পেয়ে গেলে, এবার এখানে আরেকটা রিয়াকশন হয়, এই যে কোক চূর্ণ উৎপন্ন হয়েছে, এই যে কার্বন মনোক্সাইড উৎপন্ন হয়, এই কার্বন মনোক্সাইডও কিন্তু এই জিঙ্ক অক্সাইডের বিজারণে সাহায্য করে। জিঙ্ক অক্সাইডের বিজারণে এই কার্বন মনোক্সাইডও কিন্তু হেল্প করে, দিয়ে জিঙ্ক নিষ্কাশন করে। তাহলে এর ফান্ডাটা কার্বন বিজারণ পদ্ধতি একটাই ফান্ডা, সেটা হচ্ছে প্রথমে সালফাইড বা অন্যান্য আকরিকগুলোকে, জেনারেলি সালফাইডগুলোকে করা হয়, কেউ যদি অক্সাইডে থাকে তো ভালো, না হলে সালফাইড আকরিককে প্রথমে হচ্ছে, বা কার্বনেটকে, অনেক সময় কার্বনেটকে হিট করে সবাইকে প্রথমে অক্সাইডে ট্রান্সফার করা হবে। অক্সাইডের সঙ্গে কোক চূর্ণ মিশিয়ে উত্তপ্ত করলে ওই অক্সাইডটা বিজারিত হয়ে ধাতু নিষ্কাশন করবে। এই হচ্ছে ফান্ডা এখানকার, বুঝতে পেরেছ? তো এইখানে দেওয়া রয়েছে সুন্দর করে, ভালো করে দেওয়া রয়েছে, ভালো করে রাখবে। চলো, অ্যালুমিনিয়ামকে তড়িৎ বিজারণ পদ্ধতিতে নিষ্কাশন করা হয় না কেন? অবভিয়াসলি অ্যালুমিনিয়াম হচ্ছে তীব্র তড়িৎ ধনাত্মক ধাতু। অ্যালুমিনিয়াম অক্সিজেনকে মানে তড়িৎ বিজারণ, যদি তুমি একে তড়িৎ বিজারণ পদ্ধতিতে যদি নিষ্কাশন, আচ্ছা তড়িৎ বিজারণ, আচ্ছা এটা তো কার্বন বিজারণ হবে, তড়িৎ বিজারণ নয়, এটা কার্বন বিজারণ হবে, কার্বন বিজারণ হবে, তড়িৎ বিজারণ নয়, এটা কার্বন বিজারণ হবে। কার্বন বিজারণে কেন অ্যালুমিনিয়ামকে নিষ্কাশন করা হয় না? তার কারণ হচ্ছে অ্যালুমিনিয়ামের হচ্ছে অক্সিজেনের প্রতি তীব্র আসক্তি রয়েছে। আর তুমি কার্বন বিজারণে তো দেখলে যে প্রথমে কি করা হয়, আকরিককে প্রথমে অতিরিক্ত অক্সিজেনের প্রেজেন্সে জারিত করে তাকে অক্সাইডে ট্রান্সফার করা হবে, পরে অক্সাইডের সঙ্গে কোক চূর্ণ মিশিয়ে উত্তপ্ত করে বিজারিত করে তাকে ধাতু নিষ্কাশন করা হয়। তাহলে এখানে কি হয় গল্পটা বলো তো? প্রথমে অ্যালুমিনিয়ামের আকরে হচ্ছে বক্সাইড, তাই তো? তো বক্সাইডের সঙ্গে তুমি হচ্ছে বক্সাইডকে প্রথমে হচ্ছে অক্সাইডে পরিণত করলে, অ্যালুমিনিয়াম অক্সাইডে পরিণত করলে বায়ু প্রবাহ দিয়ে, মানে বায়ুর সঙ্গে বিক্রিয়া করে, তো বা জারিত করে এই অ্যালুমিনিয়াম অক্সাইডকে তারপরে কি করতে হবে, কোক চূর্ণের প্রেজেন্সে বিজারিত করতে হবে। কোক চূর্ণ কি করে, একে বিজারিত করতে গিয়ে বিজারিত করে, কিন্তু তার সঙ্গে সঙ্গে এখানে গন্ডগোলও হয়ে যায়। এই অক্সিজেনের সঙ্গে অ্যালুমিনিয়ামের আসক্তি, মানে বন্ডটা ভীষণ স্ট্রং বন্ড, এটা তীব্র তড়িৎ ধনাত্মক, এটা তীব্র তড়িৎ ঋণাত্মক, এই বন্ডটা সহজে ব্রেক করে না, এটা একটা প্রবলেম। নাম্বার 2 হচ্ছে একে বিজারিত করতে গিয়ে এর সঙ্গে যুক্ত হয়ে যায়, অ্যাকচুয়ালি কার্বন অ্যালুমিনিয়ামের সঙ্গে যুক্ত হয়ে অ্যালুমিনিয়াম কার্বাইড তৈরি করে দেয়। তাহলে আমি চাইছিলাম একে আলাদা করতে, মানে কার্বনকে অক্সিজেনের সঙ্গে যুক্ত করতে আর অ্যালুমিনিয়ামকে ফ্রি করতে চাইছিলাম, সে কার্বন অ্যালুমিনিয়ামের সঙ্গে যুক্ত হয়ে এখানে যৌগ তৈরি করে ফেলেছে, এটা একটা প্রবলেম। তাহলে প্রথম কথা হচ্ছে অ্যালুমিনিয়ামের সঙ্গে অক্সিজেনের বন্ডটা ভীষণ স্ট্রং হওয়ার জন্য সহজে বন্ড ব্রেক করে না। নাম্বার 2 হচ্ছে কোক চূর্ণের সঙ্গে বিক্রিয়া করে ও অ্যালুমিনিয়াম কার্বাইড বা অন্য যদি ধাতুর ক্ষেত্রে বলতো, ক্যালসিয়ামের ক্ষেত্রে সেও কিন্তু কার্বাইড যৌগ তৈরি করে ফেলে, এটা হচ্ছে প্রবলেম। ওই জন্য এদেরকে কার্বন বিজারণ পদ্ধতিতে নিষ্কাশন করা হয় না। দুটো পয়েন্ট ভালো করে রাখবে, পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, চলো তাহলে চলো অ্যালুমিনিয়াম এবং কপারের একটি করে ব্যবহার পারবে অ্যালুমিনিয়ামের বাসন-কোসন তৈরি করতে, কপার মুদ্রা টুদ্রা তৈরি করতে, তারপরে বাসন টাসনও তৈরি করা হয়, এগুলো তোমরা জানো। লোহার মরিচা পোড়া প্রতিরোধে দুটি উপায় উল্লেখ করো। 1 নম্বর করে সব দেওয়া রয়েছে, আর লিখতে হবে না, ওই জন্য আমি বসে অ্যাকচুয়ালি লিখেছি, আমি সময় পেয়েছিলাম বসে লিখে নিয়েছি, তাহলে আমাদের টাইম কম যাবে আর কি, না হলে কিন্তু অনেক টাইম চলে যেত। জিঙ্কের প্রলেপ দিতে, মানে লোহায় মরিচা পড়া প্রতিরোধে দুটো উপায়, একটা হচ্ছে লোহার উপরে তুমি গ্যালভানাইজেশন করো, লোহাকে গ্যালভানাইজড করে দাও। গ্যালভানাইজেশন মানে লোহার উপরে জিঙ্কের প্রলেপ দেওয়াকে বলা হয় গ্যালভানাইজেশন। তাহলে জিঙ্কের প্রলেপ দিলে তখন আর বায়ু বা জলীয় বাষ্পের কন্ট্যাক্টে আসতে পারবে না। নাম্বার 2 হচ্ছে ইলেকট্রোপ্লেটিং করা। ইলেকট্রোপ্লেটিং মানে লোহার উপরে কপার, নিকেল, ক্রোমিয়াম এদের হচ্ছে প্রলেপ দেওয়া, এটাকে ইলেকট্রোপ্লেটিং বলা হয়। আর 3 নম্বর এখানে টিনের প্রলেপ, এখানে ভেতরে ঢুকে গেছে, এখানে 3 নম্বর হচ্ছে টিনের প্রলেপ, ঠিক আছে, টিন প্লেটিং বলা হয় আর কি। তো টিলের হয়ে গেছে টিনের প্রলেপ। তাহলে লোহার উপরে টিনের প্রলেপ দিলেও কিন্তু লোহা জলীয় বাষ্পের সংস্পর্শে আর আসতে পারবে না, তখন কিন্তু ও আর মরিচা পড়বে না। তাহলে এগুলো হচ্ছে তাদের নিরাময়ের উপায়, মানে মরিচা নিবারণের উপায় বা মরিচা থেকে রক্ষা করার উপায়। জিঙ্ক ব্লেন্ডকে জিঙ্কের খনিজ আকরিক 2 বলা হয় কেন? ভালো করে সুন্দর করে লিখবে। জিঙ্ক ব্লেন্ড হচ্ছে ZnS, এটা জিঙ্ক ব্লেন্ড বা হচ্ছে ZnS, এটা ভূগর্ভস্থ বা হচ্ছে খনি থেকে একে উত্তোলন করা হয়, মাটি, কাদা, বালি এদের সঙ্গে মিশে
মিশে থাকে এটা, মানে জিঙ্ক ব্লেড হচ্ছে ভূগর্ভস্থ বা হচ্ছে ভূপৃষ্ঠে উপস্থিত মাটি কাদা বালির সঙ্গে এটা মিশে থাকে এবং এখান থেকে আমরা ধাতু নিষ্কাশন করতে পারি। তাই এটা কিন্তু জিঙ্ক ব্লেড হচ্ছে জিঙ্কের একটা খনিজ, কারণ খনি থেকে উত্তোলন করা হচ্ছে, খনি থেকে পাওয়া যাচ্ছে, ভূপৃষ্ঠ বা হচ্ছে ভূগর্ভস্থ স্থান থেকে মাটি কাদার সঙ্গে পাওয়া যাচ্ছে এবং এখান থেকে ধাতু আমরা পেতে পারি, তাই হচ্ছে মানে পাওয়ার চান্স রয়েছে, তাই এটা একটা খনিজ। আবার এই খনিজ থেকে অনেক সুলভে কম রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে আমরা কি করতে পারি, খুব গুণগত মানের আমরা জিঙ্ক নিষ্কাশন করতে পারি, মানে এই জিঙ্ক ব্লেন্ড থেকে। তাই এটা তার খনিজ এবং তার সঙ্গে সঙ্গে আকরিকও বটে। এইভাবে সুন্দর করে এক্সপ্লেনেশন দিতে হবে। প্রথমে খনিজ কেন আগে বলে দেবে, খনিজ কি জিনিস বলে দিলে। খুব সুন্দর কোশ্চেন, কিন্তু এগুলো লিখতে গেলে তোমার গন্ডগোল হয়ে যাবে। ওই জন্য ভালো করে রেডি করে নেবে এগুলো। তাহলে খনি থেকে পাওয়া যাচ্ছে তাই খনিজ, আর এখান থেকে সুলভে আমরা ধাতু নিষ্কাশন করতে পারছি, তাই এটা তার আকরিকও হয়ে যাবে। ঠিক আছে, নেক্সট, সংকর ধাতু ব্যবহারের দুটি সুবিধা। অবভিয়াসলি তাদের স্ট্রেংথ বেশি, স্ট্রেংথ খুব বেশি, STRENGTH, স্ট্রেংথ খুব হাই হয়। আর নাম্বার 2 হচ্ছে মানে অন্য ধাতু মানে জলীয় বাষ্প বা অক্সিজেনের আক্রমণ থেকে রক্ষা করা যায়, মানে কি বলে জলীয় বাষ্প বা হচ্ছে জলীয় বাষ্প অক্সিজেন হাত থেকে রক্ষা করা যায়, তাই না। তো সংকর ধাতুর এই দুটো গুণ তুমি লিখে দেবে, যেমন মরিচা পড়া থেকে সংকর ইস্পাত, তাহলে এমনি আয়রন কিন্তু মরিচা পড়ে যায়, কিন্তু ইস্পাত যদি তৈরি করে দেওয়া হয় তাহলে কিন্তু সেখানে মরিচা পড়ে না। লোহার সঙ্গে জাস্ট কার্বনের চূর্ণ মিশিয়ে দিলে, কিছু পরিমাণ কার্বন মিশালেই ওটা হচ্ছে স্ট্রেংথও বেড়ে যাবে এবং মরিচাও পড়বে না। আচ্ছা, সব আকরিকই খনিজ কিন্তু সকল খনিজ আকরিক নয়, কেন তা উদাহরণ সব ব্যাখ্যা করো। খুব ভালো করে সুন্দর করে রেডি করে রাখবে ফরম্যাটটা, আমি এখানে লিখে দিয়েছি, আমি জাস্ট ডিসকাস করে দিচ্ছি যেহেতু রিভিশন ক্লাস এটা। তো ভালো করে রেডি করে রাখবে, একটু এদিক ওদিক হয়ে গেলে কিন্তু নাম্বার দেবে না। যখন এই কোশ্চেনে অ্যান্সার দেবে শুধু ভাষায় লিখে দিলে হবে না, উদাহরণ দিয়ে লিখবে। ঠিক আছে, একটা উদাহরণ নিয়ে নেবে, তুমি বলবে হিমাটাইট ব্যাকেটে লিখে দিবে তার সংকেত Fe2O3, আর একটা লিখবে আয়রন পাইরাইটিস FeS2, দুজনেই কিন্তু লোহার খনিজ। তার কারণ এগুলো হচ্ছে ভূপৃষ্ঠ থেকে বা ভূগর্ভস্থ থেকে কাদামাটির সঙ্গে এইটাকে হচ্ছে উত্তোলন করা হয় এবং এখান থেকে আয়রন পাওয়া যায়, তাই দুজনেই কিন্তু আয়রনের খনিজ। কিন্তু এদের মধ্যে হিমাটাইট থেকে খুব কম খরচে গুণগত মানের কম রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে গুণগত মানের আমরা আয়রন নিষ্কাশন করতে পারি, তাই হিমাটাইট হচ্ছে আয়রনের একটা আকরিক। কিন্তু আয়রন পাইরাইটিস থেকে গুণগত মানের বা হচ্ছে কম খরচে কম রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে আমরা আয়রন নিষ্কাশন করতে পারি না, তাই এটা খনিজই থেকে যাবে, যেহেতু খনি থেকে উত্তোলন করা হয়েছে খনিজই থেকে যাবে, কিন্তু আকরিক হবে না, তার কারণ কম খরচে ওখান থেকে। তাহলে উদাহরণের সঙ্গে কম্বাইন করে তোমাকে অ্যান্সারটা লিখতে হবে, খুব ভালো করে কিন্তু খেয়াল রাখতে হবে। ঠিক আছে, ওকে, সুন্দর করে অ্যান্সারটা করবে। আমি এখানে উদাহরণটা দিয়ে দিচ্ছি, এই উদাহরণটা ইউজ করবে, এটা করলেই হবে। সিলভার নাইট্রেটের জলীয় দ্রবণে একটি কপার দণ্ড ডুবিয়ে রাখলে কি ঘটবে, রাসায়নিক সমীকরণ সলেখে। এটা এখানকার কোশ্চেন নয়, তাও এখানে দেওয়া রয়েছে। তো যখন কপার দণ্ড যদি ডুবিয়ে দাও, সিলভার নাইট্রেটের দ্রবণে কপার দণ্ডকে ডুবিয়ে দিয়েছো, তাহলে কি ঘটবে। তাহলে এখানে দেখো কপার আর সিলভারের মধ্যে তুমি একটু তড়িৎ রাসায়নিক শ্রেণীটা একটু খেয়াল করো, কপার আর সিলভারের মধ্যে কে কোথায় রয়েছে, সিলভার কিন্তু এইসব জায়গায় রয়েছে, কপার কিন্তু উপরে রয়েছে, তাই না। তাহলে যে উপরে থাকে তার রিঅ্যাক্টিভিটি বেশি, মানে সক্রিয়তা বেশি, তাহলে এর সক্রিয়তা হচ্ছে বেশি হবে, এর সক্রিয়তা কম। যার সক্রিয়তা বেশি সে কি করে গো, ইলেকট্রন ছাড়ে, তাহলে এ কি করবে, দুটো ইলেকট্রন ছেড়ে দেবে, Cu2 প্লাস হচ্ছে 2 ইলেকট্রন, এ দুটো ইলেকট্রন ছেড়ে দেবে, তাই না। তাহলে এই দুটো ইলেকট্রন ছেড়ে দিলে এই যে দুটো ইলেকট্রন ছাড়লো সেই ইলেকট্রন কিন্তু সিলভার খেয়ে নেবে, তাই না। তাহলে কপার 2+ দুটো ইলেকট্রন ছেড়ে Cu2+ এ পরিণত হবে, তাহলে Cu2+ তো একা একা থাকবে না, এই NO3- এর সঙ্গে যুক্ত হয়ে CuNO3 কপার নাইট্রেট হিসেবে দ্রবণে থাকবে। আর এই যে দুটো ইলেকট্রন ছাড়লো, এ তো দুটো ইলেকট্রন ছাড়বে, এই যে দুটো ইলেকট্রন ছাড়লো, এ একটা ইলেকট্রন গ্রহণ করে এ হচ্ছে ধাতব সিলভার হিসাবে অধক্ষিপ্ত হবে, এ হচ্ছে এ হচ্ছে ধাতব সিলভার হিসাবে এ হচ্ছে অধক্ষিপ্ত হবে। তাহলে বুঝতে পেরেছো। আর কপার তো আগে তো কপার 2+ দ্রবণে ছিল না, তাই না। তো কপার 2+ যখন দ্রবণে এলো, কপার 2+ এর বর্ণ কি হয়, নীল বর্ণ। তাহলে দ্রবণের বর্ণ কিন্তু আগে মানে প্রথমে নীল ছিল না, পরে নীল হয়ে গেল।
ঠিক আছে, তাহলে তড়িৎ রাসায়নিক থেকে এটা এসছে, এটা তড়িৎ, ওই তড়িৎ প্রবাহ রাসায়নিক বিক্রিয়ারই অ্যাকচুয়ালি কোশ্চেন। তো এখানে দিয়ে দিয়েছে আমার এডিটার, তো তাই জন্য আমি এখানে সলভ করে দিলাম। তো গল্পটা তোমাকে ভালো করে খেয়াল রাখতে হবে, এগুলো কিন্তু একটু বুদ্ধিদীপ্ত কোশ্চেন, এগুলো যারা 100-100 পাবে তাদেরকে কিন্তু এই কোশ্চেনগুলো দিয়ে টেস্ট করা হবে, যারা 100-তে 100 পাবে তাদেরকে দিয়ে এই কোশ্চেনগুলো কিন্তু টেস্ট করা হবে। তো ভালো করে খেয়াল রাখবে, তুমি দেখবে যে কার কি উপরে রয়েছে, যে উপরে থাকবে এই ফান্ডাটা খেয়াল রাখবে, যে উপরে থাকবে, যে উপরে থাকবে, উপরে থাকবে কোথায়, তড়িৎ রাসায়নিক শ্রেণীতে, তড়িৎ রাসায়নিক শ্রেণীতে, শ্রেণীতে যে উপরে থাকবে সেটি ইলেকট্রন বর্জন করবে, আর অন্যজন যে নিচে থাকবে, যে নিচে থাকবে, যে নিচে থাকবে, নিচে থাকবে সেটি হচ্ছে ইলেকট্রন গ্রহণ করবে, সেটি হচ্ছে ইলেকট্রন গ্রহণ করবে। তাহলে এ উপরে রয়েছে, উপরে রয়েছে, এ ইলেকট্রন বর্জন করবে, দেখো দুটো ইলেকট্রন বর্জন করলো, তাহলে দুটো ইলেকট্রন বর্জন করে Cu2+ পরিণত হলো। আচ্ছা, যে ইলেকট্রনটা বর্জন করলো সেই ইলেকট্রনটা খাবে কে, তাহলে নিচে যে রয়েছে সেই ইলেকট্রন গ্রহণ করবে, তাহলে Ag+ ছিল তো এখানে, তাহলে Ag+ কি করবে, Ag+ হচ্ছে ইলেকট্রন গ্রহণ করবে, দিয়ে Ag হিসাবে অধক্ষিপ্ত হবে, সিলভার হিসাবে অধক্ষিপ্ত হবে। আর এই যে দুটো ইলেকট্রন যে ছেড়ে দিল সে তো আর এইরকম আয়ন হিসাবে থাকবে না, এখানকার অ্যানায়নের সঙ্গে যুক্ত করে দেবে। এইভাবে তো প্রসেসটা খেয়াল রাখবে, তাহলে তোমাকে মুখস্থ করতে হবে না। CuNO3 এবার এর 2 যোজ্যতা, তাহলে এই চার্জটা এর নিচে যাবে, এর 1 যোজ্যতা এর নিচে আসবে, এই তো হয়ে গেল। এটাকে এখানে লেখা রয়েছে। এবার Cu2+ এর তো কালার তো নীল বর্ণের, ওই জন্য নীল বর্ণের এখানে তৈরি হয়েছে। বুঝতে পেরেছো নিশ্চয়ই? পিডিএফ সব পেয়ে যাবে, সব পেয়ে যাবে স্যার, সব পিডিএফ পেয়ে যাবে। হা 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 হা। পিডিএফটা আজকে না কালকে পাবে হয়তো, একদম ক্লিয়ার? ওকে ওকে ওকে। কে ডিস্টার্ব করছে? ঠিক আছে, চলো নেক্সট। থার্মিড ওয়েল্ডিং কি? থার্মিড ওয়েল্ডিং আগেও করানো হয়েছে। এটা হচ্ছে থার্মিড মিশ্রণ Fe2O3 আর হচ্ছে অ্যালুমিনিয়াম চূর্ণের 3:1, চূর্ণ নয়, গলিত মিশ্রণ। Fe2O3 ফেরিক অক্সাইড, ফেরিক তো হ্যাঁ, ফেরিক অক্সাইড আর অ্যালুমিনিয়ামের গলিত 3:1 রেশিওতে গলিত মিশ্রণকে বলা হচ্ছে থার্মিড মিশ্রণ। থার্মিড ওয়েল্ডিং এর রাসায়নিক সমীকরণ এবং একটি ব্যবহার। থার্মিড ওয়েল্ডিং এর সমীকরণ বলতে অ্যাকচুয়ালি ওই ফেরিক অক্সাইড থেকে ওই যে আয়রন নিষ্কাশনের বিক্রিয়ার কথাই বলেছে অ্যাকচুয়ালি। তো এখানে বোঝা যাচ্ছে না, কিন্তু এটাই অ্যাকচুয়ালি বলেছে। Fe2O3 অ্যালুমিনিয়ামের সঙ্গে বিক্রিয়া করে 2000 ডিগ্রি সেলসিয়াসে আয়রন, গলিত আয়রন এবং হচ্ছে অ্যালুমিনিয়াম উৎপন্ন করবে, এটা হচ্ছে তার রিয়াকশন আর কি। ঠিক আছে, আর ব্যবহার তো অলরেডি আমরা ডিসকাস করে দিয়েছি। রেলের পাতে ফাটল লাগলে জোড়া দেওয়ার জন্য ইউজ করা হয়। হ্যাঁ, যন্ত্রাংশ যদি কোথাও যদি গোলযোগ হয়, ফেটে গেছে, হ্যাঁ সরে গেছে, সেখানে এই এই মিক্সারটা দিয়ে দেওয়া হয়, গলিত মিশ্রণ জোড়ার কাজে ইউজ করা হয়। আচ্ছা, সিলভার নাইট্রেটের জলীয় দ্রবণে একটি কপার দণ্ড ডুবিয়ে রাখলে কি ঘটবে তার রাসায়নিক সমীকরণ অলরেডি ডান, এক্ষুনি করলাম আমরা। তাহলে এটা কিন্তু অবশ্যই বলবে, এখানে এটা বলবে নীল বর্ণের যে গল্পটা হচ্ছে না বাবু, এইটা কিন্তু অবশ্যই বলবে যে নীল বর্ণের দ্রবণ তৈরি হচ্ছে, এই কালার চেঞ্জটা মাস্ট বলবে, এটাই এখানে রয়েছে। চলো চলো চলো, সমুদ্রগামী জাহাজে সাথে ম্যাগনেসিয়ামে, আচ্ছা সমুদ্রগামী জাহাজের ইস্পাত নির্মিত কাঠামোর সাথে ম্যাগনেসিয়ামের ব্লক যুক্ত করা হয় কেন? এটা তো আমি করে রেখেছিলাম, এখানে দেখাচ্ছে না কেন? ধরো সমুদ্রগামী জাহাজ, জাহাজের হচ্ছে এটা আয়রনের ব্লক। এবার আয়রন যখন সমুদ্রে যখন যাচ্ছে, এই জাহাজটা যখন সমুদ্রে, আচ্ছা এখানে কি জাহাজ এঁকে দেবো? হালকা করে জাহাজ এঁকে দিই, কচি করে। কতদিন পরে জাহাজ আঁকবো? হ্যাঁ, এটা জাহাজ নয়, এটা তো নৌকা হয়ে যাবে। এটা থাকিয়ে নিয়ে যায়, পুরো থাকিয়ে নিয়ে যায়, দিলে জাহাজ হয়ে যাবে। এই নৌকা হয়ে যাচ্ছে তো, এটা কি করে করা যায়? এই রকম করে টানতে হতো, ছোটবেলায় সে আঁকতাম তো ভুলে গেছি একদম। কিভাবে হবে জাহাজ? হ্যাঁ এই রকম, ঠিক ঠিক মনে পড়েছে, মনে পড়েছে, এই যে হয়ে গেছে, ঠিক ঠিক ঠিক। এটা হচ্ছে আয়রনের, ঠিক আছে, এইটা হচ্ছে আয়রনের।
হচ্ছে না, হচ্ছে না। আমি একটু জল আগে করে দিই, তারপরে করছি আর কি। না, হচ্ছে না। ছোটবেলায় করতাম, ভুলে গেলাম। এই রকম করে জলে যাচ্ছে আর কি, মানে এইটাকে আমি মুছতে চাইছিলাম আর কি। হ্যাঁ, ঠিক আছে, এবার মোটামুটি হবে। এখানে সে লোকজন বসে আছে। এই লোকটা বসে বিড়ি খাচ্ছে। বিড়ি খাচ্ছে একটু। এই বিড়ি খাবে কেন? এটা টাইটানিকের সেই জাহাজ, বুঝতে পেরেছো? জাহাজের পাটাতন এখানে দাঁড়িয়ে আছে। এখানে সেই গানটা হচ্ছে, ইউ, সেই যে গানটা, সেই আইকনিক গানটা হচ্ছে। সেই যে গানটা হচ্ছে, হ্যাঁ। তো এখানে হচ্ছে সে ইয়ে দূরবীন দিয়ে দেখছে আর কি, এরকম করে দূর থেকে কেউ আসছে নাকি, ডলফিন টলফিন দেখা যাচ্ছে নাকি দেখছে আর কি। তো এখানে এটা হচ্ছে আয়রনের। এবার বলছে যে এই যখন জলের প্রেজেন্সে যখন চলে যাচ্ছে, আয়রনটা যখন জলের প্রেজেন্সে চলে যাচ্ছে, তো এখানে কি থাকে, ক্লোরাইড, সালফাইড, এই সকল সালফেট, এই সকল সালফেট লবণগুলো থাকে। এর প্রেজেন্সে কি হয়, মরিচা পড়ে যায় আর কি। তো বেসিক্যালি ওই জন্য কি করা হয়, এদেরকে কানেক্ট করা হয় কার সঙ্গে বলো তো? এদেরকে কানেক্ট করা হয় ম্যাগনেসিয়াম বা হচ্ছে জিঙ্কের, মানে অন্তরকের মাধ্যমে ম্যাগনেসিয়াম বা জিঙ্কের সঙ্গে এদেরকে কানেক্ট করা হয়। ম্যাগনেসিয়াম বা হচ্ছে জিঙ্কের সঙ্গে এদেরকে কানেক্ট করানো হয়। তো হলে কি হয়, বেসিক্যালি দেখো এখানে মরিচা যখন পড়ে, মরিচা পড়ার সময় কি হয় বলতো? মরিচা পড়ার সময় দেখো আয়রন অ্যাকচুয়ালি অক্সিডাইজ হয়ে যায়। আয়রন আয়রন 2+ বা 3+ পরিণত হয়। আয়রন 2+ বা হচ্ছে আয়রন 3+ পরিণত হয়। আয়রন কি হয়, অক্সিডাইজ হয়ে যায় আর কি। আয়রন 2+ বা আয়রন 3+ পরিণত হয়। মোট কথা হচ্ছে আয়রন জারিত হয়ে যাচ্ছে। আয়রন জারিত হয়ে যাচ্ছে মানে ও রিঅ্যাক্টিভিটি বেশি বলে জারিত হয়ে যাচ্ছে। কিন্তু যখন ম্যাগনেসিয়ামের সঙ্গে কানেক্ট করে দেওয়া হয়, তুমি তড়িৎ রাসায়নিক শ্রেণীতে একটু আগে দেখলে যে অ্যাকচুয়ালি আয়রন এই সকল জায়গায় থাকে, তাই না? আর ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়াম কিন্তু উপরে থাকে, হ্যাঁ। ম্যাগনেসিয়াম কি গো, পটাকা না ম্যাজিক আলো, তাই তো? পটাকা নাকি ম্যাজিক আলো এইখানে থাকে, তাই না? এইখানে রয়েছে ম্যাগনেসিয়াম, তাহলে উপরে যে থাকে তার ইলেকট্রন ছাড়ার টেন্ডেন্সি বেশি। তাহলে যখন ম্যাগনেসিয়ামের সঙ্গে কানেক্ট করে দেওয়া হবে, ম্যাগনেসিয়াম অ্যাকচুয়ালি ইলেকট্রন ছাড়বে। ম্যাগনেসিয়াম অ্যাকচুয়ালি দুটো ইলেকট্রন ছেড়ে ও হচ্ছে Mg2+ পরিণত হবে, ও নিজে জারিত হবে, তাই না? তাহলে আয়রন যে আগে জারিত হচ্ছে, আয়রন কিন্তু আর জারিত হবে না। কারণ ম্যাগনেসিয়াম এবং আয়রনের মধ্যে কার রিঅ্যাক্টিভিটি বেশি হয়ে গেল? ম্যাগনেসিয়ামের রিঅ্যাক্টিভিটি বেশি হয়ে গেল। ম্যাগনেসিয়াম তখন ইলেকট্রন ছেড়ে জারিত হবে, তখন আর আয়রন কিন্তু জারিত হবে না। অর্থাৎ যে ইলেকট্রন ছাড়ে সে কি হয় গো, ক্যাথোড হয়ে সে হচ্ছে, যে ইলেকট্রন ছাড়ে সে অ্যানোড হয়ে যায়। তাহলে এ তখন হচ্ছে অ্যানোড হয়ে যাবে, এ তখন অ্যানোড হয়ে যাবে, আর এ তখন কি হয়ে যাবে, ক্যাথোড হয়ে যাবে। এ তখন ক্যাথোড হয়ে যাবে, তাই না? তাহলে এ তখন ক্যাথোড হয়ে যাবে। এটাকে বলা হয় ক্যাথোডিক প্রোটেকশন বলা হয়। এটাকে কি বলা হয়, ক্যাথোডিক প্রোটেকশন। এটাকে বলা হয় ক্যাথোডিক প্রোটেকশন বলা হয়, প্রোটেকশন। এটাকে বলা হয় ক্যাথোডিক প্রোটেকশন, তাই না? ম্যাগনেসিয়াম, অনেক সময় জিঙ্কও থাকে, জিঙ্ক ম্যাগনেসিয়াম এদেরকে এই অন্তরকের মাধ্যমে কানেক্ট করে দেওয়া হয়। দিলে এদের রিঅ্যাক্টিভিটি বেশি হওয়ার জন্য এরা জারিত হয়, কিন্তু এরা আর জারিত হয় না, আয়রন আর জারিত হয় না। তাহলে এখানে দেখো ম্যাগনেসিয়াম জিঙ্ক এর সঙ্গে কানেক্ট হয়ে এরা নিজেরা জারিত হয়ে যাচ্ছে, কিন্তু আয়রনকে বাঁচিয়ে দিচ্ছে। তাহলে আয়রন মরিচা পড়া থেকে বা আয়রনের জারণ থেকে ও হচ্ছে রক্ষা পেয়ে যাবে। ঠিক আছে, বুঝলে? চলো 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 চলো, তাহলে ম্যাগনেসিয়ামের ব্লক কেন যুক্ত করা হয় বলে দিলাম, ভালো করে করে রাখবে। ক্যাথোডিক প্রোটেকশন বলে দিলাম। মরিচা পড়া প্রতিরোধে দুটি উপায় অলরেডি আমরা বললাম, যে হচ্ছে গ্যালভানাইজেশন করতে হবে, অলরেডি হয়ে গেছে, গ্যালভানাইজেশন করতে হবে, গ্যালভানাইজেশন করতে হবে। নাম্বার 2 হচ্ছে টিন, ক্রোমিয়াম, এদের হচ্ছে আস্তরণ দিতে হবে। এগুলো হয়ে গেছে, কিন্তু এগুলোর হচ্ছে হয়ে গেছে এগুলো, হ্যাঁ। লোহার মরিচা পড়া দুটি শর্ত, অবভিয়াসলি তোমাকে কি থাকতে হবে, অক্সিজেনের উপস্থিতি, অক্সিজেনের উপস্থিতি থাকতে হবে, অক্সিজেনের উপস্থিতি, O2 উপস্থিতি, অক্সিজেনের উপস্থিতি থাকতে হবে। 2 নম্বর হচ্ছে জলীয় বাষ্পের উপস্থিতি, জলীয় বাষ্পের উপস্থিতি, জলীয় বাষ্পের উপস্থিতি, জলীয় বাষ্পের উপস্থিতি। ঠিক আছে, এইটা কিন্তু অবশ্যই। আর যেন আবরণবিহীন থাকে, মানে আয়রন যেন কোনো কিছু দ্বারা আবরণ যেন না থাকে আর কি। ঠিক আছে, উন্মুক্ত থাকতে হবে, আয়রন যেন উন্মুক্ত থাকে।
শেষ হয়ে গেল। তাহলে এটা হলো আমাদের ধাতুবিদ্যা শেষ। তাহলে এখানেই শেষ হয়ে গেল আমাদের ধাতুবিদ্যা চ্যাপ্টার। আশা করছি ক্লাসটা তোমাদের অবশ্যই হেল্প করবে। আর তোমরা যদি এই ক্লাসের পিডিএফ চাও তাহলে আমি তোমাদের বলবো গুগল প্লে স্টোরে যাবে, বংমিস্ট্রি লিখে সার্চ করবে, দিলে দেখবে আমাদের বংমিস্ট্রি অ্যাপটা পেয়ে যাবে। তুমি ইনস্টল করবে, সমস্ত জিনিসপত্র যা নাম ফোন নাম্বার এগুলো সব দিয়ে তোমাকে রেজিস্টার করতে হবে। তারপরে দেখবে অ্যাপে খোলার পরে দেখবে ফ্রন্ট স্ক্রিনে এই কর্নারের দিকে কমিউনিটি বলে একটা সেকশন রয়েছে, কমিউনিটিতে ক্লিক করবে, দেখবে ফ্রি ক্লাস 10 স্টুডেন্ট গ্রুপ রয়েছে, ওখানে ক্লিক করে জয়েন হয়ে যাবে। পিডিএফটা ওখানে আপলোড থাকবে, শুধু পিডিএফ নয়, এরপরে যত ক্লাস আসবে, সাজেশন আসবে, সমস্ত কিছুর আপডেট কিন্তু তোমরা ওখানেই পেয়ে যাবে। ঠিক আছে, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে, আর একটা লাইক করতে তো একেবারেই ভুলবে না। আর যদি তোমাদের কিছু সাজেশন থাকে যে এইটা করলে ভালো হবে, ওটা করলে ভালো হবে, কিংবা তোমাদের যদি এরপরে কোনো একটা চ্যাপ্টার যদি লাগে যে এই চ্যাপ্টারটা স্যার করিয়ে দিলে ভালো হতো, এটা আমাদের বুঝতে অসুবিধা হচ্ছে, তাহলেও কমেন্ট সেকশনে জানাবে, আমি চেষ্টা করব তোমাদের ওই চ্যাপ্টারটা কভার করে দিতে। ঠিক আছে, থ্যাংক ইউ সবাইকে, পরের ক্লাসে আবার দেখা হবে। আজকের মতো টাটা।